বিশাল বড় একটা বাড়ি, বিশাল বড় এরিয়া। মানে বট গাছের শিকড় কিভাবে নিচে নেমেছে দেখেন, কি ভয়ঙ্কর। সত্যজিৎ রায় তার যে মুভি বানিয়েছিল জলসাঘর, সত্যি এখানে আসলে বোঝা যায় কেন তার টাইটেল ছিল জলসাঘর। পুরো বিল্ডিংয়ে মানে গাছ ছেয়ে গেছে, বিশাল বড় এরিয়া, বিশাল বড় বাড়ি। মানে চিন্তা করতে পারছেন 100-150 ঘর বা কক্ষ যে বাড়িতে রয়েছে, মানে একটা হেরিটেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। আজকের এই পরিবেশটা দেখুন, বা আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর, মেঘলা ওয়েদার। এবং আমাদের পশ্চিমবাংলার এই হচ্ছে ন্যাচুরাল পরিবেশ। জিটি রোড, NH-34 বা NH-12, শিলিগুড়ি, কলকাতা। এখন আমি আছি কালিয়াচক এরিয়ায়, কালিয়াচক এবং ফারাক্কার মধ্যবর্তী এরিয়া। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি মুর্শিদাবাদ, খুব কাছেই, খুব বেশি দূরে নয়, সামনেই ফারাক্কা, এবং ফারাক্কার পরে ধুলিয়ান, তারপরে রয়েছে নিমতিতা। সেই নিমতিতায় একটা জমিদার বাড়ি রয়েছে বা রাজবাড়ি রয়েছে, সেটা একটু ঘোরার জন্য যাচ্ছি। একদম ঠিক ইন্ডো বাংলাদেশ বর্ডারে অবস্থিত। এই দেখছেন পাশে এগুলো সব BSF ক্যাম্প। সামনেই আসছে ফারাক্কা এবং রায়গঞ্জ টোল। তো আজকে যাচ্ছি একটু ঘুরতে সেই জমিদার বাড়ি, নিমতিতা জমিদার বাড়ি। এই দেখছেন পাশে এ সমস্ত মানে ট্রাকগুলো লেবাই রাখা রয়েছে। মানে এই সমস্ত ট্রাক সাধারণত চলাচল করে, এবং কিছু ট্রাক বা লরি এরকম রয়েছে যেগুলো বাংলাদেশে যাবে পণ্য নিয়ে। এই দেখছেন সামনেই চলে আসলো টোল। তো পশ্চিমবঙ্গের যে সমস্ত টোলগুলো রয়েছে, ওই সমস্ত টোলগুলো বাইক নিয়ে পেরোতে কোনো ট্যাক্স লাগে না। তো সাইডে লেন করা আছে বাইকের জন্য, বাইক এবং 3 হুইলার খুব সহজেই পেরিয়ে যাব। এবং তারপরেই ফারাক্কা ব্যারেজ, গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা টোল পেরিয়ে গেলাম। সামনেই ফারাক্কা ব্যারেজ আছে। ফারাক্কা ব্যারেজে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ট্রেনে যেতে যেতে বা গাড়িতে যেতে যেতে, বাস ইত্যাদিতে যেতে যেতে অনেকেই তুলে নাই, ফটো করে নাই। তো আমি বাইকে যাচ্ছি, তাই সেই রিস্ক নিব না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, কি সুন্দর আবহাওয়া। মানে হালকা শাওয়ারের মতো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। একদম খুব সকাল, ফজরের পরেই আমি বেরিয়ে পড়েছি, খুব সকাল সকাল, যে সকাল সকাল সেখানে ঘুরে চলে আসবো। কারণ সেটা একটা ওপেন এরিয়া এবং সেখানে কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, যে কোনো সময় ভিজিট করতে পারে। অবশ্যই বৈকালের সময়টাতে একটু ভিড় হয়, লোকজনের সমাগম হয়, কিন্তু আমি সে সময়টা এড়িয়ে চলি। আমাকে একটু একাকিত্ব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ ভালো লাগে। এখন আমরা ফারাক্কা পার করে নিয়েছি। অ্যাকচুয়ালি ফারাক্কা পার করে আমরা বল্লালপুরের ব্রিজ ক্রস করছি। বল্লালপুরের এই ব্রিজ নিচে দিয়ে রেল লাইন চলে গেছে, এবং এই রেল লাইন একদম গঙ্গা ঘেঁষে ঘেঁষে গিয়েছে, গঙ্গা ঘেঁষে ঘেঁষে, এবং তার সঙ্গে বাংলাদেশ বর্ডার ঘেঁষে ঘেঁষে। ওই যে দেখছেন বাম পাশে রেল লাইন। এই রেল লাইনটা বহরমপুর, খাগড়াঘাট, কাটুয়া এ সমস্ত রুট হয়ে শিয়ালদা, হাওড়া, কলকাতা, যেখানেই মানে যেতে চান যাওয়া যায়। কি সুন্দর এবং গ্রিনারি পরিবেশ। রাস্তার চারিপাশে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, সে সমস্ত রাস্তার চারিপাশে আপনি এরকম গ্রিনারি দেখতে পাবেন। অ্যাকচুয়ালি পুরো পশ্চিমবঙ্গে এরকম গ্রিনারি, মানে যেখানে বসতি তো খুব ঘন বসতি, এবং যেখানে ফাঁকা তো একদম ফাঁকা। দারুণ এরিয়া, এবং আজকের ওয়েদারটা মাশাআল্লাহ। তো আমরা ফারাক্কা পার করে নিয়েছি।
এবং কিছুক্ষণের মধ্যেই ধুলিয়ান চলে আসবো। মানে যেগুলো একটু ভিড়ভাড় এরিয়া, সেই ভিড়ভাড় এবং সেই এরিয়াগুলো আমি ফটোশ্যুট করছি না, শুধুমাত্র এই ফাঁকা ন্যাচারাল পরিবেশগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবং আমি গাড়ি চালাচ্ছি খুব একটা দ্রুত গতিতে নয়, মোটামুটি 50-55-তে গাড়ি চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। সকাল সকাল এখনও পর্যন্ত 7টাও বাজেনি এবং আমি আশা করি 7টার মধ্যেই আমি সেখানে পৌঁছে যাব এবং সেখানে ঘন্টাখানেক থাকবো, থেকে আবার ফেরত আসবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের ওয়েদার হেভি সুন্দর, হেভি সুন্দর। ঝাঁ চকচকে রাস্তা, হেভি সুন্দর রাস্তা। শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত এখন এইরকমই রাস্তা। হ্যাঁ, মাঝে মাঝে রিকনস্ট্রাকশন হচ্ছে, হয়তো খারাপ হয়ে গেছে বা অন্য কোনো ওভারব্রিজ ইত্যাদি তৈরি হচ্ছে, তো ওইগুলোতে মাঝে মাঝে রাস্তায় কাজ চলছে, আর না হয় আপনি পুরো রাস্তাটাই এরকম পাবেন। বিশেষ করে মানে এটা কলকাতার রুট, কৃষ্ণনগর পর্যন্ত এরকমই পাবেন। কৃষ্ণনগরের ওই দিকটাতে গিয়ে একটু জ্যাম হয়, বাকি এইরকমই রাস্তা, মানে কোনো ট্রাফিক থাকবে না। মাঝে মাঝে ছোট ছোট যে টাউনগুলো রয়েছে, শহরগুলো, সেগুলো অতিক্রম করবেন, তো সেই জনপদগুলোতে একটু ভিড় হয়, মানে সেটাকে ট্রাফিক বলা চলে না, এমনি জাস্ট। খুব সুন্দর, খুব সুন্দর ফাঁকা রাস্তা। হ্যাঁ, আপনি চালিয়ে যান, আপনি এই রাস্তাতে 100তেও চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সেই রিস্ক নিই না, আমি একটু আস্তে আস্তেই চলি। 50, 55, 60 দ্যাটস এনাফ। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এই এরিয়া হচ্ছে, এগুলো মুর্শিদাবাদ। ফারাক্কা থেকেই মুর্শিদাবাদ শুরু হয়ে গেছে এবং মুর্শিদাবাদ বিশাল বড় জেলা। এই পাশে দেখছেন রেল লাইন, যেটা আপনাদেরকে দেখালাম। ব্রিজ আমি ক্রস করলাম বল্লালপুরে। এই রেল লাইনটাই একদম চলে গেছে গঙ্গার ধারে ধারে। আমার বাম পাশে গঙ্গা নদী এবং আমার ডান পাশে রয়েছে আবার সেই হুগলি নদী, যেটা ফারাক্কা থেকে পার্টিসিপেট হয়েছে এবং সেটাই গিয়ে মানে হুগলি নদী বঙ্গোপসাগরে মিশেছে, তার উপরেই হাওড়া ব্যারেজ। সেই সুন্দর এরিয়া, একটা স্কুল, দারুণ দারুণ, হেভি সুন্দর লাগছে আজকের জার্নিটা। মাশাআল্লাহ, খুব সুন্দর জার্নি এবং আর খুব বেশি দূর নেই। আমি ইতিমধ্যে ধুলিয়ানও অতিক্রম করে ফেলেছি এবং আর মাত্র হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার আছে, তারপরেই পৌঁছে যাব সাজুর মোড়। সেই সাজুর মোড় থেকে আমাকে বাম দিকে কেটে যেতে হবে বা পূর্ব দিকে, এবং সেখান থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা, 2-3 কিলোমিটার, তারপরেই আমি আমার গন্তব্যস্থল যে রাজবাড়ি, সেখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর আজকের পরিবেশটা, সত্যিই মানে ঘোরার মতো পরিবেশ। এবং এই দেখছেন আপনারা বোর্ড, সাজুর মোড় আমি পৌঁছে গিয়েছি। সাজুর মোড়, সামনেই মোড় রয়েছে এবং সেখান থেকে পূর্ব দিকের রাস্তা আমি নিয়ে নিলাম, বা বাম দিকের। মুর্শিদাবাদের এক একটা গ্রাম হেবি সুন্দর, এখানকার রাস্তাঘাটও বেশ ভালো। কি সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু গ্রিনারি দেখতে পাবেন, গাছপালা, পরিবেশ খুব সুন্দর। এটা কোনো পাওয়ার হাউস মনে হচ্ছে, রেলওয়ে ফটক, খুব সুন্দর করে করেছে দেখুন। খুব সুন্দর, জ্যামের কোনো ঝঞ্ঝট নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক,
আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নিমতিতা জমিদার বাড়ি ঘুরতে। নিজেও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পেছনে নিমতিতা জমিদার বাড়ি। সময় সব কিছুকে গ্রাস করে, কিন্তু কিছু স্থাপত্য যেন সময়ের বুকে লেখা থাকে ইতিহাসের মতো। মুর্শিদাবাদের নিভৃত কোণে নিমতিতায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন রাজবাড়িতেই তার এক জ্যান্ত উদাহরণ। আজ থেকে প্রায় 170 বছর আগে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর ঐকান্তিক উদ্যোগে নির্মিত হয় এই অপূর্ব জমিদার বাড়ি। ইটালিয়ান ধাঁচে তৈরি এই প্রাসাদে ছিল 5টি উঠোন, 100রও বেশি কক্ষ। তার জাঁকজমক আর সৌন্দর্য কল্পনার অতীত। এই রাজবাড়ি ছিল সংস্কৃতির এক মহাতীর্থ। শিশির ভাদুড়ির নাটক, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের কলম, কাজী নজরুল ইসলাম আর অন্নদা শঙ্কর রায়ের কবিতা, সব মিলিয়ে এই অট্টালিকায় একসময় প্রতিদিন গড়ে উঠত শিল্পের এক একটি মহোৎসব। চৌধুরী পরিবারের এক সময়কার জমিদারি বিখ্যাত ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাদের অগাধ ভালোবাসার জন্য। সন্ধে হলেই সেজে উঠত রাজবাড়ি। বাতাসে মিশে যেত তান কর্তব্যের রেশ, রোশনাই, আনন্দ আর গানের সুরে মুখরিত হতো গোটা প্রাসাদ। 1897 সালে মহেন্দ্র নারায়ণ চৌধুরীর হাত ধরে শুরু হয় নাট্যচর্চার এক নতুন অধ্যায়। প্রতিষ্ঠা হয় হিন্দু থিয়েটার। এই মঞ্চেই শিশির কুমার ভাদুড়ির উপস্থিতিতে মঞ্চস্থ হয় আলমগীর নাটক। প্রথম দিন নিজেই অভিনয় করেন মহেন্দ্র নারায়ণ চৌধুরী, আর পরের দিন সেই ভূমিকায় অবতীর্ণ হন স্বয়ং শিশির ভাদুড়ি। আলমগীরের পরে শঙ্করাচার্য, মেবার পতন, শাহজাহান, প্রতাপাদিত্য, একের পর এক মঞ্চ কাঁপানো নাটক। নিমতিতা রাজবাড়ি হয়ে ওঠে বাংলার নাট্যচর্চার পীঠস্থান। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। 1988 সালের ভয়াবহ বন্যায় ধসে পড়ে সেই গৌরবময় রঙ্গমঞ্চ। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে আলো, আনন্দ আর সংস্কৃতির ঐতিহ্য। আর সেই রাজবাড়ি শুধুই স্মৃতির সরণি। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সে যেন ফিসফিসিয়ে বলে, আমি একসময় বাংলার সংস্কৃতির হৃদয় ছিলাম। নিমতিতা রাজবাড়ি শুধু একটি ইমারত নয়, এটি ইতিহাস, এটি শিল্পের মন্দির, এটি বাংলার গৌরবময় সংস্কৃতির এক নীরব সাক্ষী। এগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো বাড়িতে মানে গাছ ছেয়ে গেছে, ছোট বড় গাছ দেখতে পাচ্ছেন। পরিবেশটা কিন্তু অসাধারণ। ছোট্ট পুকুর, এই যে পাশের গ্রাম, কি অদ্ভুত দেখেছেন। এই ছোট্ট পুকুর, বিশাল বাড়ি ভাই। যে বাড়িতে 100 বা 150-এরও বেশি কক্ষ, চিন্তা করতে পারেন। ওই পারটাই যাওয়া যাবে না, ওই পারটাই বিএসএফ এরিয়া। এগুলো দেখছেন, এগুলো মানে রিকনস্ট্রাকশন করা হয়েছে আর কি। এগুলোতে সেই জমিদার পরিবারের লোকজন, মাত্র কয়েকটা পরিবার বসবাস করে। সত্যি অদ্ভুত জায়গা। সত্যজিৎ রায় তার যে মুভি বানিয়েছিল জলসাঘর, সত্যি এখানে আসলে বোঝা যায় কেন তার টাইটেল ছিল জলসাঘর। দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে এই বাড়ি আসার রাস্তা, এই যে উপর দিয়ে। এখানে কয়েকটা ফ্যামিলি বসবাস করে, সেই জমিদার পরিবারেরই। হ্যালো, সেই যুগেরই কিছু একটা গাড়ি হবে, জানি না। এটা আমার মনে হচ্ছে কোনো জিপ গাড়ি হবে। এই যে সামনের দিকটাই দেখে মনে হচ্ছে, মানে অবাক কাণ্ড। দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল চলে এসেছি, সেই জন্যই ভিড় নেই সেরকম, কিন্তু বৈকালে এখানে যথেষ্ট ভিড় হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটু মোড়ের মতো রয়েছে, বিভিন্ন ফাস্ট ফুডের দোকানগুলো আছে। এখানে ভিতরে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমি রিস্ক নিচ্ছি না, মানে কখন কি অঘটন ঘটে যায় বলা মুশকিল। আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ওরে বাবারে, এই তো মানে একদম ভুতুড়ে কাণ্ড দেখতে পাচ্ছেন। ওরে বাপ, মানে এই দেখেন গাছের শিকড় ওই চলে গেছে উপরে, আর চারিদিকে শুধু আমি গাছের শিকড় দেখতে পাচ্ছি। মানে এখন যে এই ধ্বংসস্তূপ বা এই বিল্ডিংকে থেমে রেখেছে এই গাছের শিকড়গুলো, যা এখন বোঝা যাচ্ছে। আর এই বর্ষায় বৃষ্টির পানিতে দেখতে পাচ্ছেন এই গাছপালাগুলো আরও বেড়ে গেছে। কি যে আছে, এই দেখেন
কি অবস্থা, সাপটাপও থাকতে পারে, না থাকার কিচ্ছু না। সত্যিই ভাবতে অবাক লাগছে। এই হচ্ছে সেই জমিদার বাড়ি, এটা তার সামনের অংশ, ফ্রন্টের অংশ। ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। খবর, কোথায় বাড়ি? হ্যাঁ, কি করছো এখানে? ঘুরতে? কি নাম? আফতাব। আফতাব রহমান। তোমার? জুলকার। বাহ, সুন্দর নাম, জুলকার নাইন। এখানে ঘুরতে আসো নাকি? মাঝে মাঝে ঘুরতে আসো? এই যে দেখছেন সামনে অপোজিটে গঙ্গা নদী, ওই পারটা দেখছেন ওইটা রেস্ট্রিক্টেড এরিয়া, বিএসএফ এরিয়া অ্যাকচুয়ালি। আপনাদেরকে আমি দেখাচ্ছি আশেপাশের অঞ্চলগুলো। আগে আপনারা এই ভবনটি দেখুন, মানে এই যে দেখেন সামনের উপরের ছাদগুলো দেখেন, সামান্য কিছু অবশিষ্ট রয়েছে। ইটালিয়ান বেসে নির্মিত এই ভবন। এটা হচ্ছে তার মেন প্রবেশদ্বার। মানে অ্যাকচুয়ালি আমাকে ওই দিকটায় যেতে ভয় লাগছে, কারণ কখন যে কি ভেঙে পড়ে যায় বলা মুশকিল। এই যে দেখছেন রিস্ক নিয়ে আসলাম, কি অবস্থা। কিছুই নেই, সামান্য কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের দেশের বিএসএফ জওয়ান ভাইরা চারিদিকে মানে নজরদারি করছে। এই যে দেখেন একদম মানে বিএসএফ এরিয়া, সামনে দেখছেন গঙ্গা নদী, ওই পারটা বাংলাদেশ, এবং এই যে সামনে মানে এই সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন মানে এখানকার ওই পাশের এরিয়াগুলো বাংলাদেশ। অতএব মানে এখানকার স্থানীয় যাদের জমি রয়েছে তাদেরকে ছাড়া এর ওপারে যাওয়া অ্যালাউ করে না। এই দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প, বিশাল বড় এরিয়া রয়েছে, এবং এই পুরো এরিয়াটা মানে বিএসএফের নজরদারিতে থাকে। ওই গঙ্গার ওই সাইডগুলো যাওয়া যায়, কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। শুধুমাত্র এই এরিয়াটা মানে এই যে জমিদার বাড়ি, এই এরিয়াতেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। পরিবেশটা খুব সুন্দর, পুরো বিল্ডিংয়ে মানে গাছ ছেয়ে গেছে, পাকুড় গাছ, বট গাছ, বিভিন্ন রকমের লতা পাতা দেখতে পাচ্ছেন। এই নিচের এরিয়াগুলো মানে পরবর্তীতে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে যেন কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। ওরে বাবারে, আপনাদেরকে একটু ভিতরের পরিস্থিতিটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন মানে বট গাছের শিকড় কিভাবে নিচে নেমেছে, দেখেন কি ভয়ঙ্কর। মানে এই জায়গাটা দূর থেকে দেখাই ভালো, ভেতরে যাওয়া অনেকেই হয়তো যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক না, কারণ কখন কোন এরিয়াটা ভেঙে পড়ে যায়, ধসে যায়, খুব বলা মুশকিল। বিশাল বড় এরিয়া, বিশাল বড় বাড়ি, মানে চিন্তা করতে পারছেন 100-150 ঘর বা কক্ষ যে বাড়িতে রয়েছে, মানে একটা হেরিটেজ। দেখতে পাচ্ছেন মিলিটারি ফোর্সরা মানে চারিদিকে দেখভাল করার জন্য ঘোরাফেরা করছে। বিশাল বড় একটা বাড়ি, বিশাল বড় এরিয়া। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।